ধোয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতরাস কে জানে। বনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখেছি একা একা। গিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই উড়ে লা 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 লা। ও হো হো খুঁজেছি তোকে রাত বিরাতে, জ্বলেনি আলো স্বপ্নে। লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে। মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখেছি একা একা। গিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই উড়ে লা 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 লা। মশা মেরে তুষি হাত গন্ধ করে না। পার্থ স্ক্রিনে চোখ রেখে সন্তর্পণে গালের ভেতরে জিভ ঢেলে হাসল। পরপরই সেটুকু গায়েব করল গম্ভীরতায়। অপমানে আইরিন খিটমিট করে ওঠে, কিছু বলতে গিয়েও থেমে যায় স্বার্থ পাশে থাকায়। তুষি এসে ধপ করে ওদের সামনের সোফায় বসল, ছাড়ল টিভি, জোরে জোরে রিমোট চেপে চ্যানেল পাল্টানোর মাঝে আর চোখে স্বার্থের পাশে আইরিনকেই দেখল কয়েকবার। তখনই আইরিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ভালোই হয়েছে বস্তির মেয়েটা এখানে এসে বসায়, এবার ওকে দেখে দেখে স্বার্থর সাথে মিশবে। ও খুব ঢং করে বলল, কি দেখছেন ভাইয়া? নিউজ? স্বার্থ ছোট্ট উত্তর। তুষি মটমট করে ভাবলো, যাই হোক, যাই দেখুক, তাতে তোর কি? আমার বিটকেলের পাশ থেকে ওর দেয়নি, না হলে? তুষির না হলের পর আর কিছু বলতে পারল না। পূর্বেই খেয়াল করলো আইরিন একটু একটু করে স্বার্থের দিকে এগোচ্ছে। সহসা ও শিরে দ্বারা সোজা করে ফেলল। আইরিন আর স্বার্থর মাঝে তখন 2 ইঞ্চি ফাঁকা। স্বার্থর এক হাত পাশে রাখা ছিল। তুষির ছটফটে চাউনি দেখে চতুরের ন্যায় হাসলো আইরিন। আলগোছে নিজের হাতটা রেখে যেই স্বার্থের আঙ্গুল ছুঁতে যাবে, গলা ফাটিয়ে না বলে চেঁচিয়ে উঠল তুষি। ওই এক চিৎকারে চমকে গেল সবাই। আইরিন ভয়ে 2 হাত দূরে ছিটকে গেল। স্বার্থের মুঠো থেকে আইপ্যাড খসে পড়ল নিচে। তুষি দাঁড়িয়ে গেছে, শ্বাস নিচ্ছে হাঁপানোর মতো। স্বার্থ ভোরকে বলল, কি হয়েছে? তুষি হাত দিয়ে দেখালো। তেলাপোকা। আঙ্গুল তাক করতে হুড়মুড় করে উঠে পড়ল আইরিন। আর্তনাদ করে বলল, কোথায় কোথায়? তোমার মনে? তারপরে ধূপধাপ পায়ে কোথাও একটা চলে গেল সে। আইরিন আহাম্মক বনে চেয়ে রইল কিছুক্ষণ, পরপরই রাগে কড়মড় করে ইংরেজিতে গালাগালি করল। স্বার্থ তার মনের কথা শোনেনি। বিভ্রান্ত চিত্তে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো সে। তুষির এই হাবভাব তো অন্যরকম। স্বার্থর কোথাও গিয়ে মনে হলো আইরিন পাশে বসাতেই মেরেই হঠাৎ ফুঁসে ওঠা। চোরটা কি তবে ওর পাশে আইরিনকে দেখে জ্যালাস ফিল করছে? একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল খাবার টেবিলে। আইরিন পাশের চেয়ারটা খালি রেখেছে। তুষি কি আর বোকা? ঢের বুঝেছে নিজের পাশে বিটকেলটাকে বসানোর পায়তারা ওসব। সে এসেই দুম করে বসে পড়ল ওতে। আইরিন আর্তনাদ করে বলল, এ কি, এখানে বসেছো কেন? তুষি অবাক হওয়ার ভান করে বলল। চেয়ারে তো বসতেই হয়, তুমি বুঝি চেয়ারে শুয়ে থাকো? আইরিন রেগেমেগে বলল, শাট আপ, ওঠো বলছি। তারপর একটু কণ্ঠ চেপে বলল, এখানে স্বার্থ ভাইয়া বসবেন, তুমি ওঠো। তুষির শরীরে চিরচির করে উঠল, মুখের উপরে বলল, পারবো না, আমি নিজের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ নিয়ে ভাবি না, সরি। আইরিন চোটে কিছু বলতে গেলেই সামনে থেকে চোখ রাঙালেন রোকসানা। মেয়েটা ঠোঁট উল্টে চুপ করে গেল। তুষি রেহেনুমাকে বলল, মা, ইউসা এখনো আসছে না কেন? ও তো 2টোর মধ্যে চলে আসে। রেহেনুমা ঘাড় ঘুরিয়ে দেওয়াল ঘড়ি দেখলেন, 2:30 ক্রস করছে। চিন্তিত গলায় বললেন, আমিও তাই ভাবছি, কল করলাম 2বার, ধরলো না। তুষির নিজেরও চিন্তা হচ্ছে। তারপরে শ্বাস ফেলতে ফেলতেই সোজা হলো হঠাৎ। স্বার্থ হাত ধুয়ে এসে বসেছে মাত্র। দুজনের চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল তুষি। স্বার্থের মেজাজ চটে গেল। অয়নের সাথে কথা বলতে গেলে তো হাসতে হাসতে দাঁত খুলে যায়। আর ওকে দেখে মুখের কি অবস্থা করছে দেখো। ইচ্ছে করছে এক চড় মেরে গোল বানিয়ে ফেলতে। 2 ইঞ্চি মেয়ের 10 ইঞ্চি ভাব।
তনিমা আর আসমা রান্নাঘর থেকে খাবার ঢেলে এনে টেবিলের উপরে রাখছিলেন। স্বার্থ ভাতের চামচে হাত দিতে গেল, তুরন্ত নিয়ে নিল আইরিন। ব্যতিব্যস্ত আওড়ালো। আমি দিচ্ছি। তুষি দাঁত খিচে ভাবলো, কেন রে, তুই দিবি কেন? এখানে বিটকেলটার মা আছে, বউ আছে, হোক সে বউ অবৈধ, কিন্তু বউ তো। তাহলে তোর এত ছুকছুকানি কিসের রে? আইরিন শুধু ভাবতেই থেমে রইল না। মাংস থেকে শুরু করে শসা, লেবু, কাবাব, এমনকি পানিটাও ওর গ্লাসে ঢেলে দিল। রোকসানা মেয়ের কাজে বাজে হতাশ হয়ে পড়লেন। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে মাথা ঠেসলেন হাতে। সেদিন এত করে বোঝালেন, তাও এমে শুনছে না। স্বার্থর চেহারায় অস্বস্তি। দুবার বলল, আইরিন আমি পারবো, তুমি বসো। আমি দিই না ভাইয়া, কোনো সমস্যা নেই। তো সে খটমট করে ভাবল, কোনো সমস্যা নেই তোকে বলেছে? তুই তো সব থেকে বড় সমস্যার ডাইনি একটা। তো সে মনে মনে ভাবল। না, এই ডাইনিটাকে একটা শিক্ষা না দিলে হবে না। আইরিন মুখোমুখি থাকা স্বার্থকে বসে বসে নাগাল পাচ্ছিল না, তাই খাবার সার্ভ করতে দাঁড়িয়ে গিয়েছিল। আর সেই সুযোগটাই লুফে নিল তুষি। একবার সতর্ক চোখে সবাইকে দেখে পা দিয়ে আস্তে করে চেয়ারের পায়াটা ঠেললো একটুখানি, তারপরে আরেকটু ঠেললো, তারপরে আরেকটু। চেয়ার তখন আইরিনের থেকে অনেক মিটার দূরত্বে চলে গেছে, অথচ মেয়েটা ওসব খেয়ালই করলো না। নিখুঁত যত্নে স্বার্থকে এটা সেটা বেড়ে দিল সে। তনিমা, রেহিনুমা সব দেখে শুধু দীর্ঘশ্বাসই ফেললেন। আইরিন হেসে বলল, আর কিছু লাগবে ভাইয়া? নো থ্যাংক ইউ। মেয়েটা শ্বাস টানে। ভেতরে ভেতরে গর্বে ফুলছে সে, ঠোঁটে বিজয়ের হাসি। ইস, তুষির সামনে এসব করলো, নিশ্চয়ই হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। আইরিন আত্মগরিমায় ফুলে ফেপে যখনই শরীরটা চেয়ারে রাখতে যাবে, অমনি ধপাস করে মেঝেতে পড়ে গেল। তুরন্ত হুহা করে হেসে উঠল তুষি, কিন্তু খাবার টেবিলে যেন ছোট্ট একটা বাজ ফেলল কেউ। এক চোট ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। মা গো বলে চেঁচিয়ে উঠল আইরিন। রোকসানা ভাত ফেলে ছুটে এলেন, হা হতাশ করে বললেন, মাই বেবি, তুমি পড়লে কি করে? আইরিন ভীষণ ব্যথা পেয়েছে। মার্বেল মেঝেতে পড়ায় লেগেছে খুব। পিঠের হাড় বোধহয় আস্ত নেই। ব্যথায় গুঙিয়ে গুঙিয়ে বলল, মাম্মাম আমার কোমর। রেহেনুমা, তনিমা দুজনেই এসে ওকে দুপাশ থেকে ধরলেন। স্বার্থ খাবার রেখে দাঁড়িয়ে গেছে হতবুদ্ধিতা দৃষ্টিতে। আইরিন ওকে দেখতে আরেকটু ব্যথা পাওয়ার ভান করল। সেবার ওয়াশরুমে পড়ে যাওয়াতে স্বার্থ তুষিকে কোলে নিয়ে নিজে ওষুধ লাগিয়ে দিয়েছিল। তাহলে এখন ওকেও নিশ্চয়ই এমন করবে। মেয়েটা ঠোঁট ভেঙে কাদার ভান করে বলল, মাম্মাম আমি এভাবে উঠতে পারবো না। স্বার্থ ভাইয়াকে বলো না আমাকে ঘরে নিয়ে আসতে। তুষির মাথায় বম পড়ল। দপ করে হাসিটা নিভে গেল এবার। ফুঁসে উঠল সাথে সাথে, কেন? উনি কেন দিয়ে আসবেন? আর কিভাবেই বা দিয়ে আসবেন? ওনার কাছে কি পাখা আছে যে তোমাকে নিয়ে উড়ে যাবে? আর সব থেকে বড় কথা, যতই কাজিন হোক, তুমি নিশ্চয়ই পরপুরুষে কোলে উঠতে চাইবে না। স্বার্থ কপাল কুঁচকে চোখ সরু করল। তুষের ভাবমূর্তি তো সুবিধের লাগছে না। তনিমাও তাল মিলিয়ে বললেন, সেই তো একটু কষ্ট করে উঠ আইরিন, আমার হাতটা ধর, ঠিক পারবি। আইরিন গো ধরে বলল, এভাবে হবে না মামি, আমি ব্যথা পেয়েছি, তাই আমি বুঝতে পারছি আমি উঠতেই পারবো না। স্বার্থ ভাই প্লিজ আমাকে দিয়ে আসুন না। স্বার্থ থম মেরে দাঁড়িয়ে রইল। চেহারায় বিরক্তি নিয়ে তাকালো এদিক ওদিক। তুষি মুখ শক্ত করে ভাবল, একবার খালি এই মেয়েকে কোলে নিয়ে দেখুন, আপনার আঙুলগুলো কেটে আমি ঝাঁঝরা করে ফেলবো। তখনই বাড়ি ঢুকলেন নাসির। হাসতে হাসতে এসেও ঘরের দৃশ্যটাই হকচকিয়ে গেলেন। ছুটে এসে বললেন, এ কি, তোমার কি হলো আইরিন? শর্ত বলো। ব্যথায় উঠতে পারছে না আঙ্কেল, আপনি বরং ওকে ঘরে নিয়ে যান। আইরিনের চেহারাটায় মেঘ ছুটে এলো। খুব করে চাইল পাপা না বলে দিক, কিন্তু বুক জুড়িয়ে গেল তুষির। দ্বিতীয় দফায় স্বার্থর প্রতি বিমোহে ফেপে উঠল বুকটা। এই তো তার কিউট বিটকেল। নাসির বললেন, হ্যাঁ নিয়ে যাচ্ছি, এসো মা। হাত বাড়াতে গেলে আইরিন হাত তুলে থামালো। থম করে বলল, লাগবে না পাপা, আমি পারবো। তারপরে মায়ের হাতটা ধরে আস্তে ধীরে উঠে দাঁড়ালো সে। কোনো রকম টলতে টলতে ঘরে রওনা করলো। রোকসানা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পিছু নিলেন। যেতে যেতে বললেন, ভাবি আমাকে খাবারটা ঘরে পাঠিয়ে দাও। তনিমা ঘাড় নাড়ালেন। রেহিনুমা ফিস করে বললেন, এতক্ষণ বললো দাঁড়াতেই পারবে না, এখন দিব্যি হেঁটে গেল। কিছু বুঝতে পারলে আপা? ভদ্রমহিলা ফস করে শ্বাস ফেলে বললেন, মাঝে মধ্যে কিছু ব্যাপার বকেও না, বোঝার ভান করতে হয়। নে খেতে বস, আমি দেখে আসি হাসনা খালার নামাজ শেষ হলো কি না।
তুষির ঠোঁটে ফিচেল হাসি, গালে হাত দিয়ে স্বার্থের দিকে নিষ্পলক চেয়েছিল সে। যখনই মানুষটা ফিরল হাসি মুছে ফেলল অমনি। উল্টে ভীষণ সাহস নিয়ে ভেঙচি কাটল একটা। স্বার্থ তবদা খেলো, চমকে গেল, বোকার ন্যায় চোখ ঝাপটে ভাবল, ছোটটা আমাকে ভেঙালো, কত বড় সাহস! দুপুর গড়িয়ে সন্ধ্যা প্রায়। ইউষার হুঁশ ফিরল কেবল। দুর্বলতায় ছুঁয়ে থাকা চোখ জোড়া টেনে হিঁচড়ে খুলে ছাদের দিকে চাইল সে। কপাল কুঁচকে বসলো একটু, তারপরে ঝট করে আশেপাশে তাকালো, হা করে বলল, হসপিটাল? আমি হসপিটালে। ধর পড়িয়ে উঠতে গেলে হাতে টান পড়ল। সূচের মতো কিছু তোড়ে টন টন করল পেলব ত্বক। ব্যথায় কুকিয়ে উঠল ইউষা। পরপর ভালো করে দেখলো চারিপাশ। মাথার পাশে সেলাইন ঝুলছে, প্রায় শেষ ওটা। হাতে ক্যানোলা লাগালো। ইউষার মাথায় বাজ পড়ল। কতক্ষণ ধরে ও হাসপাতালে আছে। কপালের এক পাশ চেপে ধরে ঘন শ্বাস নিল মেয়েটা। দুপুরের কথাগুলো আস্তে ধীরে ভেসে উঠল চোখে। ওকে জ্ঞান হারিয়েছিল, হাসপাতালে কে আনলেন? অয়ন ভাই বুঝি? মনের মধ্যে নাম উঠতে না উঠতেই কেবিনে পায়ের শব্দ শোনা গেল। কাচের দরজা ঠেলে ঢুকলো সফেদ অ্যাপ্রন জড়ানো সুদর্শন ছেলেটা। বিষণ্ণ চোখ তুলে চাইল ইউষা। প্রিয় পুরুষের মুখখানা দেখে নিভন্ত যন্ত্রণায় গুমড়ে উঠল দৃষ্টি। অয়নের ঠোঁটে হাসি নেই। নিঃশব্দে এসে বেডের পাশে টুলে বসলো। ইউষা জিভে ঠোঁট চুবিয়ে মাথা নিয়ালো। সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁল সে। কি লুকাচ্ছিস আমার থেকে? ইউষা ঘাবড়ে বলল, কি কি লুকোবো? সেটাই তো জানতে চাইছি, কি লুকাচ্ছিস, কেন লুকাচ্ছিস? প্রতিদিন তো নিয়ম করে খাওয়া দাওয়া করছিস, তাহলে ডক্টর কেন বললো তোর শরীর দুর্বল, প্রেশার ফল করেছে কেন? ইউষা ফোঁস করে শ্বাস ফেলল, যেন আতঙ্কের দানবীয় ভারটা বুকের জায়গা ছেড়ে দিয়েছে। অয়ন নিজেই বলল, ইউষা দেখ, আমি ডক্টর, শিশুবিদ হলে হিউম্যান বডি নিয়ে আমার যথেষ্ট ধারণা আছে। তুই আমাকে বল তোর কোথায় সমস্যা, বা কি ফিল হচ্ছে তোর, কোথায় খারাপ লাগছে বল না ইউষা। আমার সাথে এত হেজিটেশন কিসের? ইউষা আহত চোখে চেয়ে রইল কিছুক্ষণ, পরপর হাসলো মাথা নুইয়ে। অয়ন অবাক হয়ে বলল, হাত ইউষা হাতটা এগিয়ে দিয়ে বলল, এটা খোলো অয়ন ভাই, ব্যথা করছে। স্যালাইন শেষ হওয়ায় খুলে দিল অয়ন। ইউষা মুহূর্তে নেমে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, আমার এখন ফিরতে হবে। সন্ধে হওয়ার সবাই নিশ্চয়ই চিন্তা করছে। অয়ন ভাই, তুমি কিন্তু বাড়িতে কিছু জানিও না। মা কেঁদে কেটে অস্থির হয়ে যাবেন। আচ্ছা, আমার ব্যাগটা কোথায়? অয়ন হতাশ চোখে বলল। তার মানে তুই বলবি না? ইউষা মুচকি হেসে বলল, তুমি ডাক্তার অয়ন ভাই, ওষুধপত্র, শরীর, রোগ এসবের বাইরে গিয়ে কখনো কিছু ভাবতে পারবে কিনা জানি না। যদি পারো ভেবে দেখো, তখন ঠিক নিজের উত্তর পেয়ে যাবে। তারপর এক পা বাড়িয়েও ফিরে চাইল সে। কাঠ গলায় বলল, তবে আমি চাই না আমার আসলেই কি হয়েছে এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিন খুঁজে পাও। ইউষা বেরিয়ে গেল। অয়ন তাজ্জব হয়ে চেয়ে রইল সে পথে। এই তো ওর চোখের সামনে বড় হয়েছে মেয়েটা। অয়নের সাথে হেসেছে, গল্প করেছে, কত শত আবদার করেছে এক সময়। অথচ আজ আজ সেই ছোট্ট মেয়েটাকে এত অচেনা লাগছে কেন? এমন কঠিন কঠিন কথা কবে শিখলো ও? ইউষা বাড়ি ঢুকতেই মায়েরা হামলে পড়লেন। কি হয়েছে, এত দেরি কেন, ফোন কেন তুলিসনি, এমন হাজারটা প্রশ্নের বাণে বিমর্ষ ইউষা আরো বিধ্বস্ত হয়ে পড়ল। কোনো রকম সব সামলে যখনই ঘরের পথ ধরল, উঠতে উঠতে হাজির হলো তুষি। চপল পায়ে ছুটে এসে বলল, তুমি আজ কোথায় ছিলে? আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। ইউষা ক্লান্ত গলায় বলল। একটু ব্যস্ত ছিলাম। তারপর পা বাড়াতে গেলে তুষি বলল, ইউষা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আমরা কতদিন গল্প করি না বলো তো? গল্প পরে করব তুষি, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। যেতে নিলে ফের বাদ সাধলো তুষি বলল, না না, তা কি করে হয়? তোমার মন খারাপ জেনেও আমি তোমায় একা ঘরে ছেড়ে দেব? চলো, আমিও তোমার ঘরে যাই। ইউষার ধৈর্য গুড়িয়ে গেল। বিরক্তিতে চেঁচিয়ে উঠল এবার, বললাম তো আমার ভালো লাগছে না। সব সময় আমার সাথে এত চিপকে থাকো কেন শুনি? তোমার নিজের কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু ইউষা ইউষা আর ইউষা। তুষির মুখ কালো হয়ে গেল। ইউষা রুক্ষ গলায় বলল, প্লিজ যাও এখান থেকে। তুষি দু পল থম ধরে থেকেই তেতে উঠল।
কেন যাব? যাব না। বেশ করেছি চিপকে থেকে, আরো থাকবো। আমার ইউষা ছাড়া কে আছে? আমার বন্ধু, আমার বোন, আমার দুঃখ সুখ সবই তো ইউষা। তাহলে কেন আমি ইউষা করবো না? ইউষা নিভে গেল। নিঃশব্দে চেয়ে থেকে হেসে ফেলল আস্তে। এই মেয়েটাও না একটু রাগও করতে পারে না। বলল, আচ্ছা বাবা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুষি হাতটা ধরে বলল, আসবে তো? আবার দরজা আটকে রাখবে না বলো? রাখবো না, খিদে পেয়েছে তো, এসে খাবো। যাই। তুষি মাথা নাড়ল। ঠোঁট ফুলিয়ে শ্বাস ঝাড়ল ইউষা। মোলায়েম কণ্ঠে বলল, সরি তুষি, তোমার ওপর চিৎকার করে ফেললাম। খুব হার্ড হয়েছ তাই না? মাছি তাড়ানোর মতো হাত নাড়ল মেয়েটা। ধুর, আমি হার্ট ফাট হই না ভাই। আমি না খুব শক্ত ধাঁচের মেয়ে। এসব চিৎকার টিৎকারে কোনো ফারাকই পড়ে না। কিন্তু তাও আই এম সরি, আমার এত রিয়াক্ট করা উচিত হয়নি। আরে ইউষা, সালমান খানের একটা কথা আছে জানো? দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ। আর তুমি তো আমার বোনের চেয়েও 1000 গুণ বেশি ভালো বন্ধু। তাহলে সরি কেন বলছো? ইউষা ঠোঁট ছাড়িয়ে হাসল। এক হাতে ওর চিবুক ছুঁয়ে বলল, তুমি খুব ভালো তুষি। আর তুমি আমার থেকেও ভালো। যাও যাও, চটপট ফ্রেশ হয়ে এসো তো, তারপর আমরা অনেক কথা বলবো। ইউষা মাথা নেড়ে ওপরে উঠে গেল। প্রতিটি কদমের সাথে ঠোঁটের হাসিটা উধাও হলো তার। সাথে একবার করে ঢোক গিলল মেয়েটা। বুকের উত্তাপে প্রত্যেকটা নিঃশ্বাস গলিয়ে ভাবল, আমি কেন নিজের ব্যর্থ প্রেমের হতাশা অন্যের উপর দেখাচ্ছি? কেন আমি অয়ন ভাইকে এড়িয়ে যাচ্ছি? অয়ন ভাইয়ের তো কোনো দোষ নেই। মানুষটা আদৌ জানে না আমি তাকেই ভালোবাসি। যদি শুরু থেকেই বলে দিতাম, হয়তো আজ যে তুষির প্রেমে মজার সুযোগই পেত না। অনুভূতি তো এরকমই, কখন কার ওপর গলবে তা মানুষ নিজেও বলতে পারে না। ঠিক যেভাবে একদিন আমি অয়ন ভাইকে মনে জায়গা দিয়েছিলাম, অয়ন ভাইও তুষিকে সেভাবে জায়গা দিয়ে ফেলেছে। কাউকে ভালোবাসা যেমন অন্যায় নয়, তেমনি কাউকে না ভালোবাসাটাও অন্যায় হতে পারে না। না ইউষা, তুমি নিজের দুঃখ, নিজের ফ্রাস্ট্রেশন অয়ন ভাইকে দেখাতে পারো না। তুমি সহজ হও, আগের মতো হও। নিজেকে কবর না দিয়ে নিজের দুঃখকে কবর দাও। একজন ভালো না বাসলেও এই বাড়ির বাকি সবাই যে সবাই খুব ভালোবাসে, তাদের জন্য হলেও আবার ফিরে এসো নিজেতে, আবার হাসো, আবার। অয়ন বাড়ির চৌখাট পেরোতে গিয়ে থমকালো একবার। ইউষার জন্য মনের মধ্যে লেপ্টে থাকা খারাপ লাগাগুলোকে ঝাড়ার চেষ্টা করলো মাথা নেড়ে। মেয়েটার কি হয়েছে ও সত্যিই জানে না, কিন্তু বুঝতে পারছে এইটুকু একটা জোরদার গন্ডগোল আছে কোথাও। অথচ ইউষা সেটুকু শোনার সময় দিতে নারাজ। হাসপাতাল থেকে একা চলে এলো। বাইরে এসে ওকে আর কোথাও পেল না অয়ন। ওর আর এসব ভালো লাগছে না। আবার আগের ইউষাকে চায় সে। সে হাসি খুশি চঞ্চল চেরির মতো মিষ্টি মেয়েটাকে ফেরত চায় অয়ন। অন্ধকার চেহারা মুছে ঠোঁটে হাসি টানল ছেলেটা। ভেতরে ঢুকে একবার চাইলো চারিদিকে। গোটা বাসার ঘর ফাঁকা। সন্ধ্যায় অন্তত মামুনি, ছোট মা, দিদুন থাকেন। আজ কেউ নেই। যাক, ভালোই হলো। অয়ন স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তুষি, তুষি। মেয়েটা ছোটে এলো হাওয়ার মতো। তবে স্টোর রুমে নয়, এবারে লাইব্রেরি থেকে এসেছে। সেই সাথে ওপরের কোনো এক ঘর হতে আরো একটা শরীর বেরিয়ে এলো সবেগে। কিন্তু ওপরে পিলার ঘেঁষে দাঁড়িয়ে রইল সে। তুষি সোজা গিয়ে অয়নের সামনে দাঁড়ালো। বড় শ্বাস টেনে টুনে বলল, আমায় ডাকছিলেন? অয়ন ভ্রু কুঁচকে বলল, লাইব্রেরিতে কি করছিলে? ডিকশনারি খুঁজছিলাম। ডিকশনারি কেন? বইয়ে অনেক কঠিন কঠিন ইংরেজি, পড়তে গেলে চাপা ভেঙে যাচ্ছে আমার। বড় মা বললো ডিকশনারিতে নাকি সব পাওয়া যায়। তা যাই, কিন্তু তুমি খুঁজবে কি করে? আমি যখন বাড়িতে আসি আমাকে দেখলেই তো পারো। তুষি কিছু বলল না। অয়ন নিজেই বলল, সব থেকে বেস্ট হয় তোমার নিজের একটা ফোন হলে। ফোনে যে কোনো কিছু খুঁজে পাওয়া খুব সহজ। আমি দেখছি কি করা যায়। স্বার্থ উপরের ঠোঁট নিচের ঠোঁটটা চেপে চুপ করে তাকিয়ে রইল। কপালে বিশদ গাঢ় ভাঁজ। বিড়বিড় করে বলল, ছেলে মেয়ের বিয়ে পড়াচ্ছে নাকি? দুটো মানুষের এত কিসের কথা? তখনই শুনতে পেল তুষির প্রশ্ন। ফোন এনেছেন?
অয়ন হেসে ঘাড় নাড়ল। বুকের ভেতরটা তার ভরে গেল ভিন্ন এক সুখে। তুষি ওর আনা ফুলের জন্য অপেক্ষা করছিল, এদিকে তুষির মনে অন্য চিন্তা। ইউসার চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু ঠিক নেই। সকালে অয়ন ভাইয়ের সাথেও মেয়েটা ঠিক করে কথা বলছিল না। দুজনের মাঝে কি কিছু হয়েছে, ঝগড়া টগড়া করেছে বোধহয়। এখন তুষি যদি এই ফুল নিয়ে ইউসাকে দেয় আর বলে অয়ন ভাই তোমার জন্য এনেছেন, নিশ্চয়ই ভীষণ খুশি হবে। মান অভিমান ফুলে আবার দুটোর মিলমিশো হবে তখন। নিজের মতো ভেবে তুষি মাথা ঝাঁকিয়ে হাসলো। ততক্ষণে পকেট থেকে কাগজে মোড়ানো বেলির গাছরা বের করলো অয়ন। তুষি ডান হাত পাতলো, কিন্তু ও ধরলো বাম হাতের দিকে। মেয়েটা এবার বাম হাত পাতলো। অয়ন ফুল ধরলো ডান হাতের দিকে। কয়েকবার এমন ডান বাম হওয়ায় হতবম্ব বনে দুজন মুখ দেখলো নিজেদের। পরপরই সশব্দে হেসে ফেললো ওরা। স্বার্থ নিজেও হাসলো। পর মুহূর্তে চিবুক কটমটিয়ে বলল, সিলি একটা ব্যাপার নিয়ে কিভাবে হাসছে, এটা হাসার মতো কিছু? পাশে থেকে কেউ মিনমিনিয়ে বলল। আর ইউ জেলাস ভাইয়া? স্বার্থ ভ্রু নাচালো। জেলাস? আমি তো এটাই বুঝতে পারি না, মানুষ জেলাস কেন হয়। কথাটাও বেখেয়ালে বলেছিল। চকিতে পাশে ভিল এইবার। ইউসা নিষ্পাপ মুখে দাঁড়িয়ে, যেন কিচ্ছুটি বোঝে না। ও গম্ভীর গলায় বলল, তুই এখানে কি করছিস? আমি ওই তো ওদের দুজনকে দেখছিলাম। দেখো ভাইয়া, তুষির জন্য অয়ন ভাই ফুল এনেছেন। তো না মানে ওদেরকে ইদানিং কেমন কাছাকাছি দেখা যায় না ভাইয়া, খেয়াল করেছো তুমি? পরপর ইউসা এদিক ওদিক চেয়ে ফিসফিস করে বলল, আমার মনে হয় কি জানো ভাইয়া, অয়ন ভাই বোধহয় তুষিকে পছন্দ করেন। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো করে তাকালো স্বার্থ। ইউসা মিনসে গলায় বলল, হতে পারে তুষিও করে। স্বার্থের মুখটা ঝিম ধরে গেল। কেমন নিস্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে গলা ছাড়লো সে। কাঁধ উঁচিয়ে বলল, করলে করে, আমাকে বলছিস কেন? আই ডোন্ট কেয়ার অফ হার। কিন্তু ভাইয়া, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কথাটা শুনে তোমার বুক ফেটে যাচ্ছে। হুম হুম। স্বার্থ তপ্ত চোখে চাইল। মেঘমন্দ্র স্বরে বলল, মার খাস না কতদিন? ইউসা মাথা নুয়ে বলল। সরি। স্বার্থ কিছু বলতে গেলে কানে এলো তুষির কণ্ঠ। উচ্ছ্বাসে গল গলে বলছে, আপনাকে অনেক ধন্যবাদ মনে করে এনে দেওয়ার জন্য। অয়ন বলল। আমাদের মধ্যে আবার ধন্যবাদ কখন এলো? স্বার্থ দুই ভ্রু উঁচিয়ে বলল, ওয়াও, আমাদের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি ওখানে? ইউসা বলল। একবার নিচে নেমে দেখবে ভাইয়া? স্বার্থ চোখ রাঙাতে ও মিনমিন করলো, আমি তো এমনিই বলেছি, তোমার ইচ্ছে করলে তুমি এখানে দাঁড়িয়ে দেখো, আমি যাই। ইউসা চলে গেল। এদিকে তুষির হাসিটা একটু কমেছে, তার বদলে অস্বস্তির একটা বিশদ চিহ্ন বসেছে মুখে। অয়নের কথাটা কেমন শোনালো না? এর পরপরই ভাবলো ও তো একটু আগে ইউসাকেও এরকম কিছু বলেছিল। হতে পারে উনিও সেভাবে বলেছেন। অত গভীর কিছু না। আর গভীর কিছু হবেই বা কি করে? অয়ন ভাই তো আগাগোড়া ইউসাতেই মগ্ন। ও বলল, আচ্ছা ভাইয়া, আমি এখন যাই তাহলে, আবার পরে কথা হবে। হ্যাঁ। অয়ন ঘাড় নাড়তেই চপল পায়ে নিজের ঘরে ঢুকে গেল তুষি। সে পথে নিষ্পলক চেয়ে রইল ছেলেটা। তারপর নজর সরিয়ে ঘাড় নুয়ে হাসলো। শ্বাস ফেলে হাঁটা ধরলো ঘরে। তবে ওই দৃষ্টির মানে যেন পড়তে পড়তে পড়ে ফেললো স্বার্থ। চোখের তীক্ষ্ণতা নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো সে। কোথাও গিয়ে মনে হলো ইউসাই ঠিক। কিংবা দুদিন এর মানে অয়নের মানে তুষিকে নিয়ে সত্যি কিছু আছে। আইরিন কাঁদছে। চোখের জলে গালে বন্যা ছুটেছে প্রায়। এমনিই মেয়েটা ক্যাটক্যাটে ফর্সা, নাক থেকে সারা মুখ লাল হয়ে ফুলে গেছে আরো। মেয়ের লাগাতার ফোঁপানোর শব্দে মহাবিরক্ত হলেন রোকসানা। সূচক শব্দ করে বললেন, কেন কাঁদছো তুমি? তখন সবার সামনে আমার নাকজা কাটার কেটে এসব চোখের জল নাকের জল এক করার মানে কি? আইরিন হেঁচকি তুলে বলল, মামা তুমি আমাকে বোঝো না, একটু বোঝো না। আমি বুঝতে চাইও না। তুমি আজ যা বেহায়াপনাটা দেখালে, লজ্জায় মরে যাচ্ছিলাম আমি। স্বার্থর থেকে তোমাকে আমি দূরে থাকতে বলেছিলাম, সেখানে তুমি ওকে ভাত ডাল বেড়ে বেড়ে খাওয়াচ্ছ, আবার ওর কোলেও উঠতে চাচ্ছিলে। সে মনে ওয়াইরিন, আমি জাস্ট ভাবতে পারছি না। আইরিনের কণ্ঠে অটল জেদ। আমি কেন ওনার থেকে দূরে থাকবো? আই লাভ হিম মাম্মা, আমি বলেছি তোমাকে। রোকসানা চেঁচিয়ে উঠলেন,
আমিও তোমাকে বলেছি ও বিবাহিত, কোনোদিন ওর সাথে তোমার কিছু হবে না। মাম্মা, তুমি তো নিজেই দেখতে পাচ্ছ ওরা আলাদা থাকে, যে যার মতো। তাহলে কিসের বিয়ে, কিসের বিবাহিত? রোকসানা অতিষ্ঠ হয়ে বললেন। ফর গড সেক আইরিন, আর কোনো নির্লজ্জতার পরিচয় দিও না। ওরা আইনত স্বামী স্ত্রী। বিয়েটা ফ্রড হোক যাই হোক, স্বার্থ ক্যান্সেল করেছে কি? করেনি। কাবিননামা নামক বস্তুটা এখনও ওর কাছেই আছে। তাই তুমি যা কিছু করছো এগুলো খুব নোংরা লাগছে দেখতে। ধীরে ধীরে মানুষ তোমাকে চরিত্রহীনার আখ্যান দেবে আইরিন। আচ্ছা ধরো, তর্কের খাতিরে মেনে নিলাম স্বার্থর তুষির ওপর ইন্টারেস্ট নেই, কিন্তু কতদিন? তুষি দেখতে সুন্দরী, সারাদিন স্বার্থর সামনে ঘুরে বেড়ায়। আমি নিজে ওদের চোখাচোখি দেখেছি। স্বার্থ যে পরবর্তীতে কোনো দিন তুষির ওপর গলে যাবে না তার কি গ্যারান্টি? আজ তোমার জেদ অনুযায়ী আমি তোমাকে ওর দিকে এগিয়ে দিলাম, কিন্তু স্বার্থ তুষির ওপর ঘুরে গেলে তখন কি করবে? এর মানে তুমি আমার জন্য কিছু করবে না মাম্মাম? করতাম, যদি স্বার্থ স্টিল নাও ব্যাচেলর থাকতো। এখন আর কিছু করার নেই। আইরিন শক্ত গলায় বলল। আমি কিন্তু এত সহজে হাল ছাড়বো না মাম্মা। রোকসানার গলা শুদ্ধ তেতো হয়ে বসলো, বীতস্পৃহ হয়ে বললেন। তোমার যা ইচ্ছে তুমি করো। ঘর থেকে বের হতে নিলেই পেছন হতে চেঁচিয়ে উঠল আইরিন। আমি ওনাকে ছাড়া মরে যাব মাম্মাম। রোকসানা চোখ বুজে শ্বাস নিলেন, কঠোর ভাষায় বললেন। এসব বলে লাভ নেই। স্বার্থের জন্য সুইসাইড করবে এতটাও ন্যাকা তুমি নাও, আমি জানি। তারপর বেরিয়ে গেলেন তিনি। আইরিন রাগে বালিশটা ছুঁড়ে মারল ফ্লোরে। ইউষা অ্যাসাইনমেন্ট করছিল। তুষি পা টিপে টিপে এসে পেছন থেকে চোখ জোড়া চেপে ধরল ওর। লেখা থামিয়ে হাসলো মেয়েটা, ফটাফট বলল। আমার ঘরে চাঁদ এসেছে। তুষি চোখ ছেড়ে ঘুরে এসে বিছানায় বসলো, মুখ গোছ করে বলল। তাও তো আমি এলাম, তুমি তো এখন আর আসোই না। কি করব বলো? এতগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, লিখতে লিখতে তো আঙুল ব্যথা করছে এখন। এই জন্যই বলি আমার ঘরে শিফট হয়ে যাও। সারাদিন একসাথে থাকবো, আর আলাদা করে ওপর নিচ করতে হবে না। তুষি সরল গলায় বলল। আম, আমার ওই ঘরটার উপর ভীষণ মায়া পড়ে গেছে, নিজের হাতে গোছগাছ করেছি তো। তবে আমি তো মাঝে মধ্যে এসে থাকবো বলেছি। ইউষা বলল। মিন্টু বলল মায়ের সাথে তোমার সব মিটে গেছে। হুম, ভাবলাম ছোট্ট একটা জীবন রাগ করেই কাটিয়ে দিলে ভালোবাসবো কখন। ইউষা স্ফর্ত কণ্ঠে বলল। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তুষি হাসলো, পরপরই সচকিতে বলল। তোমার জন্য একটা জিনিস আছে, দাঁড়াও। ওনার ভাঁজ হতে বেলির গাজরাটা বের করে টেবিলে রাখলো সে। খুব আনন্দ নিয়ে বলল। অয়ন ভাই এনেছেন তোমার জন্য। ইউষার চকচকে মুখখানা অমনি মলিন হয়ে গেল। বিমর্ষ চোখে সতেজ ফুলের গাছড়াটাকে দেখলো এক পল। ও জানে এই ফুল ওর নয়, ওর জন্য অয়ন ভাই আনেনি। জোর করে হাসলো তাও। তুষি ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে, খুশি হওনি? টেনে টুনে গলার স্বর ধরে রাখলো ইউষা। কেন হব না, হয়েছি, ভীষণ খুশি হয়েছি। তুষি উঠে এসে কাঁধে হাত রাখলো। কি হয়েছে তোমার ইউষা, মুখটা এমন বিষণ্ণ কেন? আর সেদিন যে বললে আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসে না, কেন বলেছিলে? কিন্তু এখন বললে না আমাকে এখনো। তোমাকে তো অয়ন ভাই ভালোবাসেন, তাহলে ওনার সাথে কি ঝগড়া হয়েছে তোমার? আরে না না, ঝগড়া কেন হবে? আমরা এখন ওসব ঝগড়াঝাটিরও ঊর্ধ্বে চলে গেছি তুষি। কতটা ঊর্ধ্বে তুমি নিজেও জানো না। আর আর ওই কথাটা তো আমি তোমার জন্য বলেছিলাম। তোমার দুঃখকে আমি নিজের দুঃখ ভাবি যে, তাই। তুষি এত কথার মার পেঁচে ধরতে পারলো না। সরল বিশ্বাসে মাথা ঝাঁকালেও পরপরই বলল। দেখেছো অয়ন ভাই তোমার পছন্দ অপছন্দের কতটা খেয়াল রাখেন। ঠিক মনে করে ফুল এনে পাঠিয়ে দিল আমায় দিয়ে। ইউষা দীর্ঘশ্বাস ফেলে ফুল মুড়িয়ে ড্রয়ারে রেখে দিল। তুষির মাথায় হুট করে একটা কিছু খটখট করে ওঠে। টেবিলের কাঠ নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে উসখুস করলো বেচারি। অয়নের কিছু কথাবার্তায় আজকাল ওর ভীষণ অস্বস্তি হয়। ওই যে সেদিন বলল তোমার জন্য সব পারবো, তারপর ওর হাসির প্রশংসাও কেমন করে করলো তখন। আজ আবার বলল আমাদের মাঝে ধন্যবাদ কিসের। তুষির যে একদম এগুলো গায়ে লাগেনি তা না, শুধু বড় ভাই ভেবে এড়িয়ে গিয়েছে। কিন্তু এসব তুষি ইউষাকে কি করে বলবে? দুজনের অত সুন্দর সম্পর্কটাতে একটা অহেতুক ভেজাল হবে না? ইউষা খেয়াল করতেই বলল। কিছু বলতে চাইছো মনে হচ্ছে।
হ্যাঁ, না কিছু না, আমি আসি, তুমি লেখো। তুষি যেতে নিলেও ইউষা ডাকলো। কিছু বলতে চাইছো মনে হয়। ফিরল ও। শোনো তুষি, কাল কত তারিখ জানো? তুষি একটু ভেবে বলল। সেপ্টেম্বরের 4। কেন? ইউষার ঠোঁটে মৃদু হাসি। কাল মেজো ভাইয়ার জন্মদিন। তুষির চোখের দৃষ্টি থমকে গেল। 2 সেকেন্ডের পর ছোট্ট করে বলল, উইশ করবে না? না, আমার উইশের জন্য কি আর উনি বসে থাকবেন? তুষি বেরিয়ে যায়। ইউষা ফোঁস করে শ্বাস ফেলে, নজর ফেরায় খাতাতে। কিন্তু কিছু যাতনার দাবদাহে ভেতরটা চৌচির হয়ে খাক হলো তার। টের পেল বুকের কোথাও খুব সূক্ষ্ম ব্যথা কিলবিল করে ঘুরছে। ড্রয়ার খুলে ফুলের গাছরা তুলে বাইরে আনলো সে। চোখের ভেতরে জ্বলে পুড়ে এক ঝটকা বর্ষা ছুঁল সহসা। টুপ করে 2 ফোঁটা ছিটকে পড়ল পৃষ্ঠায়। ইউষা তড়িঘড়ি করে সেই জল মুছে ফুলটা ছুঁড়ে মারল ডাস্টবিনে। এই মায়া সে বাড়াবে না। শক্ত হবে, খুব শক্ত, যতটা শক্ত হলে অয়নের সংসার দেখলেও ওর হৃদয় কখনো ছিঁড়ে না যায়। স্বার্থ সুধীর পায়ে ঘরের ভেতরে পায়চারি করছে, থুতনিতে আঙ্গুল ডলতে ডলতে হাঁটছে এদিক ওদিক। হঠাৎ থামলো, ঠোঁট কামড়ে ভাবলো। সত্যি কি অয়ন তুষিকে পছন্দ করে? পরপর মাথা ঝাঁকিয়ে বলল, নো ওয়ে, তা কেন হবে? অয়ন জানে তুষির সাথে আমার বিয়ে হয়েছিল, ও এসব কখনো করবে না। হতে পারে কাজিন সিস্টার ভেবে ফুল এনে দিয়েছে, এটার এমন কি ব্যাপার? আমিও তো ইউষাকে অনেক কিছুই কিনে দেই, হয়তোবা অয়নও তুষিকে সেভাবেই ট্রিট করে যেভাবে আমি ইউষাকে করি। তাহলে কি তুষি ওকে পছন্দ করে? ভাবতে স্বার্থর বুকে দুম করে লাগলো কিছু একটা, কেমন ব্যগ্র চিত্তে ভাবলো। বুলশিট, শি লাইকস মি। ওই দিন তো খাতায় আমার কথাই লিখেছিল, সাথে কি একটা উদ্ভট নাম দিয়েছে, বিটকেল। হোয়াট কাইন্ড অফ নেম ইজ দিস? কি মানে কি এই নামের? ওই চোর যখন দিয়েছে, মনেটা নির্ঘাত খুব খারাপ কিছুই হবে। চোরটা আমার সম্পর্কে কি জানে যে এই এত বাজে নাম দিল? ও জানে ইউনিভার্সিটিতে কত মেয়ে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য কত কি করত। ডিপার্টমেন্টের কত মেয়ে স্বার্থ আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলেছিল। কোনো ধারণা আছে ওর? যেখানে আমি সারা জীবন মেয়েদের পাত্তা না দিয়ে এলাম, সেখানে এই চোর এখন আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, ভাইয়া রাখছে, আবার দুপুরে ভেঙালো। দিনের পর দিন সাহস বেরিয়ে যাচ্ছে শুধু। যেই শুনেছে ও চাচ্চুর মেয়ে প্রিন্সেস ডায়না ভাবছে নিজেকে। ফের হাঁটা ধরলো স্বার্থ। পরপরই থামলো, আবার সতর্ক চোখে ভাবলো। ওয়েট এক মিনিট, আচ্ছা আমার কেন এত রাগ হয়? অয়নকে তুষির আশেপাশে দেখলে মেজাজ এত বিগড়ে যায় কেন? এটা কি শুধু অয়নের পাশে দেখলেই হয় নাকি অন্য কারোর সাথেও? আমি কি তাহলে সত্যিই জেলাস? না, আমি তো এরকম ছিলাম না। আমি সৈয়দ ইয়াসির আবরার স্বার্থ। এত সিলি ব্যাপার নিয়ে আমি কেন জেলাস হব? তাহলে এতক্ষণ এতগুলো কথা বললাম কেন? গড, আই হ্যাভ টু চেক মাই সেলফ। তৎপর হাতে ফোন তুললো স্বার্থ। ব্যস্তভাবে ডায়াল করলো কাউকে। কানে গুজেই বলল, হ্যালো, দেশে এসেছিস? হাসনা আজ এশার নামাজে দেরি করে দাঁড়িয়েছিলেন। যায় নামাজ গুছিয়ে উঠলেন সবে। আচমকা তুষি ভো দৌড়ে ঘরের ভেতরে ঢুকলো, চেঁচিয়ে ডাকলো, দাদি। হঠাৎ ব্যাপারটায় চমকে আর্তনাদ করে উঠলেন তিনি। ও মা গো, ক্যাডা? তুষি শ্বাস টানছে, এরকম হাঁপাতে দেখে বললেন, গলায় অজগর ঢুকছে নি? এমন করস কে? ওহো দাদি, আই নিড ইউ। ইউ হেল্প মি অর নো হেল্প মি। হাসনা ক্লান্ত গলায় বললেন, আল্লাহর বাস্তে মাইনা নিছিলাম এই বাড়িত আইসা তোর ইংরেজির ভূত নামছে, কিন্তু না, অহনো নামে নাই। তুষির চোখ পড়ল দেয়াল ঘড়িতে। 11:30 বাজে। অমনি অধৈর্য হয়ে বলে, আরে দাদি, এত কথা বলো না তো, বসো এখানে। দুহাত ধরে দাদিকে খাটে বসিয়ে সুই সুতার সাথে একটা কাপড় দিয়ে বলল, দাদি, আমাদের বালিশে কি যেন একটা সেলাইয়ের ফোর করেছিলে না, ওটা অনেক সুন্দর, আমাকে জলদি জলদি করে একটু শিখিয়ে দাও তো। এটি শিক্ষা কি করবি? লাগবে দাদি, কথা না বলে দাও না। তুই পারবি না বউ, অনেক খাটনি। সুই ঢুকবো হাতে, আমারে দে, আমি করি। আহ এটা আমাকেই করতে হবে দাদি, আমার একটা বিশেষ দিন আজ। তুমি শেখাও তো আমাকে, আর সুতা কিভাবে গাঁথতে হয় তাও শেখাও। হাসনা নাতনির জেদ সম্পর্কে জানেন, তাই কথা না বাড়িয়ে ব্যস্ত হলেন কাজে। তুষি সবটা খুব মনোযোগ দিয়ে দেখলো। কাজ শেষে সুই সুতা টেনে নিয়ে বলল, ওকে, থ্যাংক ইউ।
তারপর ছুটে বেরিয়ে গেল ফের। হাসনা কিছুই বুঝলেন না, মেয়েটা এত দুরন্ত। দুদণ্ড পাশে বসে এসে বসারও ফুসরত নেই, তাও গাল ভরে হাসলেন তিনি। সেই চোর তুষি আজ কত বদলে গেছে, সেলাইও শিখতে এসেছে। স্বার্থ ঘুম ভাঙল সকালে। শনিবার হওয়ায় আজ থানার চাপ নেই, কিন্তু একটা বিশেষ কাজ আছে ওর। একেবারে ঝকঝকে শার্ট প্যান্ট তৈরি হয়ে বের হলো তাই। দরজা টেনে খুলতেই কিছু একটা ঝুপ করে ওপর থেকে খসে পড়ল ঘাড়ে। সহসা একটু থমকালো ছেলেটা, চোখ নামিয়ে কপাল কুঁচকে চাইল। কাঁধের উপরে একটা সফেদ রুমাল লেগে আছে। স্বার্থ অবাক হয়। রুমাল হাতে নিয়ে ছাদের দিকটা এক পল মাথা তুলে দেখে, এই জিনিস এখানে কোত্থেকে এলো। ওই পাশ উল্টাতেই বিভ্রান্ত চোখ মুখ অমনি টান টান হয়ে বসলো। খুব ভাঙা ভাঙা হাতে ক্যাপিটাল ইংরেজিতে লেখা, শুভ জন্মদিন। পুরোটো সুতো দিয়ে বোনা, আঁকা বাঁকা 4, পাশে দুটো গোলাপও এঁকেছে। স্বার্থ গালের ভেতরে জিভ নেড়ে কি যেন ভাবলো, পরপরই রুমালটাকে পাশের বড় ফুলদানিটার উপরে রেখে দিল। আবার ঘরের ভেতরে ঢুকে ধরাম করে আটকে দিল দরজা। পিলারের এ পাশে থাকা তুষি ঝলকে উঠল শব্দে, ওকে দিল ঘাড় নামিয়ে। রুমাল বড় ফুলদানির এই নকল ফুলের ডালে ঝুলছে। অমনি মেয়েটার সারা মুখ ভীষণ বিবশ ব্যথায় নীল হয়ে গেল। খণ্ড হলো বুকের ধার। আর্ত চোখে শত ফুটো হওয়া আঙ্গুলটা তুলে দেখলো এক পল। কাল সারা রাত জেগেও এটা সেলাই করে বানিয়েছে। কতবার সুই ঢুকেছে চামড়ায়, এক ফোঁটাও ঘুমায়নি বলে এখনো মাথায় এক পাশ টনটন করছে ব্যথায়। অথচ উনি খুশি তো দূর, সাথেও রাখলেন না, এভাবে ফেলে দিলেন। অবশ্য যে মানুষ ব্র্যান্ডের জিনিসপত্র ছাড়া ব্যবহার করে না, তার কাছে ওই সামান্য এক টুকরো কাপড়ের রুমাল কি আর রেখে দেওয়ার জিনিস? ও একটু বেশি আশা করে ফেললো বুঝি। তো সে মন খারাপ করে চুপচাপ নিচে নেমে এলো। ঠিক তার 2 সেকেন্ড পরে খুব আস্তে করে দরজা খুলল স্বার্থ। নিচে চেয়ে দেখলো চলে যাচ্ছে তুষি। অমনি তাড়াহুড়ো করে রুমাল হাতে নিয়ে ফের মেলল সে। লেখাটা আবার পড়ে নিঃশব্দে ঠোঁটের কোণ তুলে হাসলো। এর মধ্যেই তার স্বরে ফোন বাজলো ওর। স্বার্থ তড়িঘড়ি করে রুমাল পকেটে ভরে। ফোন বের করতেই স্ক্রিনে লেখা উঠল জামিল। স্বার্থ সদর দরজা ছুঁয়ে দেখলো দরজা চাপানো। ঠেললো 2 হাতে। অমনি এক ঝটকা জড়ি মাথা আর শার্টের উপরে পড়ল। শ্বাস ফেলারও সময় পেল না। সামনে থেকে কতগুলো কণ্ঠ উচ্ছ্বাস নিয়ে বলল, হ্যাপি বার্থডে। স্বার্থ আশ্চর্য হলো খুব। 2 ঘন্টা আগে দেখে যাওয়া বসার ঘরে এখন রং বেরঙের বেলুন চলছে। সিঁড়ির নিচের বড় দেয়ালটায় ব্যানার টাঙানো একটা, খুব আহামরি চকমকে জরি দিয়ে লেখা, হ্যাপি বার্থডে স্বার্থ ভাইয়া। সাথে শওকত বাদে প্রত্যেকেই আছেন। বাড়ির সবাই খুব সুন্দর করে সেজেছে। তনিমাও শাড়ি পরে তৈরি। টেবিলে বড়সড় কেকটা রেহেনুমার বানানো। স্বার্থ জানে উজ্জ্বল মুখে প্রত্যেককে একবার করে দেখলো সে। বাড়ির সকলে ওর জন্মদিন মনে রাখে, উইশ করে, উপহার দেয়, ওকে অনুভব করায় ও বিশেষ কেউ। কিন্তু এত মানুষের আড়ালেও ও একজনকে খুব করে খোঁজে। তার ভারী হাতটা মাথার উপরে চায়। বিবেক বাদ সাধলেও সন্তানের মন তো আর মানে না। স্বার্থ জানে বাবা এখানে নেই, থাকবেনও না, হয়তো অফিসে বা ঘরের খিল টেনে বসে থাকবেন। কোনো জন্মদিনে সশরীরে থাকে না তিনি। অবশ্য ভালোই হলো, একটা বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচলো স্বার্থ। সবাইকে কেক খাওয়াতে গেলে ওনাকেও খাওয়াতে হবে, ও তা চায় না। চোখে চোখ রাখতেও ওর লজ্জা হয়, ভীষণ লজ্জা। আর ঠিক এ কারণে জন্মদিন ওর ভালো লাগে না। যে জন্মদিনে বাবা মাকে দুপাশে নিয়ে কেক কাটা যায় না, সেই জন্মদিন ওর কাছে আনন্দের কম শোকের বেশি। কিন্তু বাড়ির সবার খুশি আর ছোট ভাই বোনদের উল্লাসে তো বাধা দেয়া যায় না। স্বার্থ ঢোক গিলে ঠোঁটে হাসি টানলো। এক পা ভেতরে বাড়াতে আচমকা পার্টি পপার ফাটালো মিন্টু। জামিল পেছনেই ঢুকছিল তখন। হঠাৎ শব্দে ভীষণ ভয় পেল ছেলেটা। একেবারে কেঁপে টেপে ভ্যাবাচাকা খেয়ে দরজার খাট চেপে ধরল। অমনি হুহা করে হেসে ফেলল সবাই। স্বার্থ শ্বাস ফেলে মাথা নেড়ে বলল, এত বছর বিদেশে থেকেও স্বভাব গেল না, ভীতুই আছিস। জামিল বুকে হাত দিয়ে শ্বাস নেয়, বলে, আমি ভীতু না, শুধু একটু চমকে গেছি। সায়েন্স বলে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েও যারা নিজের প্রতিক্রিয়া সঠিকভাবে ব্যক্ত করে তারা সুস্থ মানুষ। কিন্তু তুই অসুস্থ, কারণ তোর মনের অর্ধেক কথা থাকে তোর ইউনিফর্মের তলায়।
এর মাঝেই তনিমা অবাক হয়ে বললেন, ওমা জামিল না, কতদিন পর দেখলাম তোমাকে। এসো বাবা, ভিতরে এসো। সাইফুল বললেন, জামিল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আগে জানাওনি কেন আসবে? জানালে তো এভাবে অবাক হতেন না আঙ্কেল। সায়েন্স বলে মানুষকে মাঝে মধ্যে এভাবে চমকে দিতে হয়, তাহলেই বোঝা যায় কে আপনাকে কতটুকু মনে রাখলো। বলতে বলতে জামিল বুক ফুলিয়ে এগিয়ে গেল। গুরুজনদের সবাইকে সালাম করলো এক এক করে। অয়নের সাথে করমর্দন সারলো, বুকে বুক মেশালো, দুবাহু ধরে বলল, সেবার দেখলাম দাঁড়িয়েও হয়নি, আজ একেবারে পেডিয়াট্রিশিয়ান। হ্যাঁ, অয়ন হাসলো, বলল, তুমি বুঝি এইরকমই আসছো? ইউনিভার্সিটির দিনগুলোয় স্বার্থদের বাড়িতে জামিলের খুব যাতায়াত ছিল, সেজন্য সবাই দারুণ পরিচিত ওর। এই যে সকলে কেমন দেখে খুশি হয়ে গেছে। স্বার্থ এসে সোফায় বসলো, এক পল দেখলো চারিপাশ, নীরব তীক্ষ্ণ চোখ ঘুরিয়ে খুঁজলো বোধহয় কাউকে। ঘামে চটচট করছিল শরীর, এয়ারপোর্টের রাস্তায় যা জ্যাম। ক্লান্ত গলায় বলল,